নমস্কার, চাঁদনি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনারা শুনছেন একটি অসাধারণ গল্প, রাজ মুকুট। গার্গীর কথায় রাজসভার আলোচনায় বাধা সৃষ্টি করল। বীরেন্দ্র প্রতাপ মনে মনে ক্ষুব্ধ হচ্ছিল। তখন গার্গী আবেগী গলায় বলল, ভুলে যেও না বড় কুমার, শশীকলা আমাদের আত্মীয়াও ছিল। ওর মৃত্যুর পর ওর বাবা বেশ কিছু চিঠি আমাকে পাঠিয়েছিলেন, কিন্তু লজ্জায় আমি ওনাকে কোনো উত্তরই দিতে পারিনি। উনি শীঘ্রই এখানে আসবেন, তখন তুমি ওনাকে কি জবাব দেবে? বীরেন্দ্র প্রতাপ মনে মনে বিরক্ত হয়ে বলল, জবাব আমার কাছে আছে মা। শশীকলার হত্যা মোহিনীর বাবা বজ্রকেতু করিয়েছিল চন্দ্রাবতীকে ফাঁসানোর জন্য। মোহিনীর কিন্নর সেবক প্রমীলাকেও এই ধূর্তই মেরেছিল। না না মহারাজ, এ মিথ্যে! বজ্রকেতু একেবারে ঘাবড়ে গিয়ে চিৎকার করলো, কোন প্রমাণ আর সাক্ষী ছাড়া আপনি এই দোষারোপ আমার উপর কি করে করতে পারেন? ওর কথা শেষ হতেই বীরেন্দ্র প্রতাপ রাগে গর্জন করল, তো তাহলে শশীকলার হত্যার দোষারোপ এখনো পর্যন্ত চন্দ্রাবতীর উপর কেন আছে? ওর বিরুদ্ধে কি কোনো প্রমাণ অথবা সাক্ষী আছে? বজ্রকেতু এখন আর কিছু বলতে পারল না, আর চন্দ্রাবতী মনে মনে হেসে উঠল। বীরেন্দ্র প্রতাপকে এখন খোলাখুলি চন্দ্রাবতীর পক্ষ নিতে দেখে গার্গীর রাগে জ্বলে উঠল। ও নিজের হাব ভাব ঠিক করতে করতে বীরেন্দ্র প্রতাপকে বিদ্রুপ করল, ওহ, তো এখন তোমার মহারানীর উপর তোমার এতটাই ভরসা হতে শুরু করেছে? যাই হোক, তাও ভালো। বরঞ্চ আমি তো নিজে এটাই চাই। তাই আমি জোর দিচ্ছি যে শশীকলার আসল হত্যাকারীকে যত তাড়াতাড়ি সম্ভব ধরা হোক, যাতে তোমার মহারানী এই মিথ্যা আরোপ থেকে মুক্ত হতে পারে। আমি নিজে এটাই চাই রাজমাতা। হঠাৎ চন্দ্রবতী বলে উঠল, আমার উপর কেউ আঙুল তুলুক এটা আমি মঞ্জুর করি না। আমাকে 3 দিনের সময় দেওয়া হোক, আমি আসল হত্যাকারীকে সামনে এনে দেব। একথা শুনে বীরেন্দ্র প্রতাপ সমেত সমস্ত মন্ত্রীরা হয়রান হয়ে চন্দ্রবতীকে দেখতে লাগলো, কিন্তু গার্গী একটা ব্যঙ্গাত্মক দৃষ্টি চন্দ্রবতীকে দিয়ে ওখান থেকে চলে গেল। গার্গী যাবার পর বীরেন্দ্র প্রতাপ বৈঠক স্থগিত করে দিল। সমস্ত মন্ত্রীরা চলে গেল, ঘরে শুধু বীরেন্দ্র প্রতাপ আর চন্দ্রাবতী রইল। শোনো চন্দ্রাবতী, বীরেন্দ্র অস্থির হয়ে বলল, এরকম আবেশের বশে এসে তোমাকে কোনো কিছুই প্রমাণ করার দরকার নেই। আমি জানি কোনো অবস্থাতেই তুমি শশীকলাকে হত্যা করতে পারো না। আমার বিশ্বাসই যথেষ্ট তোমাকে নিরপরাধ প্রমাণ করার জন্য। চন্দ্রবতী ভাবতে ভাবতে বলল, না মহারাজ, প্রশ্ন কেবল আপনার ভরসার নয়, প্রশ্ন পুরো রানী মহলের। সব পাটরানীদের চোখে আমি মোহিনীর চেয়েও বেশি ষড়যন্ত্রকারী আর ভয়ঙ্কর। এই জন্য আমি যে নির্দোষ তা প্রমাণ করা খুবই প্রয়োজন। বীরেন্দ্র প্রতাপ চন্দ্রবতীকে অবাক হয়ে দেখতে লাগলো। আগে হ্যাঁ মহারাজ। চন্দ্রবতীর গলা দুঃখে ভারাক্রান্ত হতে লাগলো। সবার এটাই মনে হয় যে এই সমস্ত ষড়যন্ত্র আমি রচনা করেছি। উর্বশীকে হত্যা করে আমি মোহিনীকে ফাঁসিয়েছি আর ওকে একান্ত মহলে থাকার শাস্তি পাইয়ে দিয়েছি।
ওরা মনে করে আমি ধীরে ধীরে সমস্ত পাটরানীদের হত্যা করিয়ে দেব, কিন্তু আমি ওদের সব ধারণা বদলাতে চাই। আমি ওদের একজোট করতে চাই। ওদের রানী মহলে পুরো সুরক্ষা, স্বাধীনতা আর সবার সঙ্গে সমান হওয়ার অধিকার পাইয়ে দিতে চাই। বীরেন্দ্র প্রতাপ হয়রান হয়ে চন্দ্রাবতীর কথা শুনছিল। তার কথা শেষ হতেই ও আফসোসের সঙ্গে বলল, আজ আমি বুঝতে পেরেছি চন্দ্রাবতী, যে আমি কত বড় ভুল করেছি। আমি শুধু মোহিনীর দৈহিক সৌন্দর্যে মুগ্ধ হয়েই পড়েছিলাম, কিন্তু আসল সৌন্দর্য তো তোমার হৃদয়ের মধ্যেই অধিষ্ঠিত চন্দ্রাবতী, যাকে আমি কখনো চিনতেই পারিনি। বলতে বলতে ও একেবারে থেমে গেল, আর চন্দ্রাবতীর একটু কাছে গিয়ে ধীরে ধীরে বলল, কিন্তু চিন্তামি বা কি করে? তুমিও তো তোমার সৌন্দর্য লুকিয়ে রেখেছিলে আমার কাছে। একজন নির্বোধ মেয়ে হিসেবেই এসেছিলে আমার সামনে। যদি প্রথম থেকেই তুমি এভাবেই আমার কাছে আসতে। যাক, এখনো দেরি হয়নি বলে বীরেন্দ্র খুব ভালোবাসার সঙ্গে চন্দ্রাবতীকে জড়িয়ে ধরল। ওর স্পর্শে চন্দ্রাবতীকে এই মুহূর্তেই পাওয়ার খিদে পরিষ্কার ফুটে উঠল। চন্দ্রাবতী পলকের জন্য অসহজ হয়ে উঠল, কিন্তু পর মুহূর্তেই নিজেকে বীরেন্দ্রের বাহুবন্ধনে ছেড়ে দিল। ওর লক্ষ্যে পৌঁছানোর জন্য এখন একমাত্র এটাই ছিল শেষ রাস্তা। ওহ চন্দ্রাবতী, তুমি তুমি জানো না আমি তোমাকে কত ভালোবাসি। তোমার জন্য কিভাবে ছটফট করি আমি। বীরেন্দ্র ধীরে ধীরে বিড়বিড় করল, তোমাকে এক পলক দেখার জন্য আমার চোখ অস্থির হয়ে থাকে। যতক্ষণ না তোমাকে দেখতে পাই আমার মন অশান্ত হতে থাকে। তোমার জন্য আমি সব সময় অধীর হয়ে থাকি, ব্যাকুল হয়ে থাকি। কাল সারা রাত তোমার কথা ভাবতে ভাবতে আমি ঘুমোতেই পারিনি। তোমাকে পাওয়ার ইচ্ছা আমাকে থেকে থেকে অস্থির করে তুলছিল। তো তো আমি কথা অসমাপ্ত ছেড়ে দিল বীরেন্দ্র, কিন্তু চন্দ্রাবতী জানত ও কি বলতে চায়। কাল রাত্রে নিজে স্নান ঘরে জানালার বাইরে দাঁড়িয়ে থাকতে দেখেছিল চন্দ্রাবতী। চন্দ্রাবতীর ঠোঁটে হাসি খেলে গেল। তা দেখে বীরেন্দ্র প্রতাপ চন্দ্রাবতীর ঠোঁটে ঠোঁট রেখে বলল, চন্দ্রা, আজ আমাকে বাধা দিও না। আমাদের মিলন বিক্রমগড়ের ভবিষ্যতের ভিত্তি তৈরি করবে। বলে ওর হাত চন্দ্রাবতীর সারা শরীরে ঘুরতে লাগলো। চন্দ্রাবতীকে নিজের বিছানায় নিয়ে গেল। বীরেন্দ্র প্রতাপ যেখানে চন্দ্রাবতীর সঙ্গে নিজের মনোবাসনা চরিতার্থ করতে ব্যস্ত ছিল, সেখানে চন্দ্রাবতী মনে মনে বলছিল, ঠিক বলেছ তুমি বীরেন্দ্র, আমাদের মিলন বিক্রমগড়ের ভবিষ্যতের ভিত্তি রচনা করবে। আর সেই জন্য আজ আমি নিজেকে তোমার কাছে সঁপে দিচ্ছি, যাতে একদিন তুমিও নিজেকে আমার কাছে নিঃশর্তে সঁপে দিতে পারো। আমাকে এই রানীমহল আর রাজমহলের প্রত্যেকটা সত্যের উপর থেকে পর্দা সরাতে হবে। আর এখন তো আমাকে এটাও জানতে হবে যে তুমি কি সত্যিই কোনো মহারানী অথবা পাটরানীর ছেলে, নাকি ওই দাসী অম্বিকার। ওদিকে রাজমাতা গার্গী
সবে সবে নিজের ঘরে এলেন, তো দাসী সবিতা ওখানে অম্বিকাকে সঙ্গে নিয়ে এলো। অম্বিকা নিজের মাথা ঝুঁকিয়ে গার্গীর সামনে দাঁড়িয়ে পড়ল। কি ব্যাপার অম্বিকা? গার্গী ওকে ভালো করে দেখতে দেখতে বলল, কিন্তু অম্বিকার জায়গায় এর উত্তর সবিতা দিল। আপনি একে বোঝান রাজমাতা, এ যেন রানীমহলের পাত্রানীদের সঙ্গে এত মেলামেশা করার চেষ্টা না করে। এ আজ সকালে ওই চন্দ্রাবতীকে কি জানি কি বলতে যাচ্ছিল, কিন্তু ভাগ্যিস আমি ঠিক সময়ে ওখানে পৌঁছে গিয়েছিলাম। শুনে গার্গীর কপালে চিন্তার রেখা ফুটে উঠল, কিন্তু ও দ্রুত নিজেকে সামলে নিল। সবিতাকে ঘরের বাইরে যাবার ইশারা করল। অম্বিকা, এখানে এসো, আমার পাশে বসো। অম্বিকা চুপচাপ গার্গীর পাশে এসে বসল। গার্গী ওর কাঁধে হাত রেখে বলল, দেখো অম্বিকা, এটা রানীগড়ের রাজমহল নয়, যেখানে আমার তরফ থেকে তোমার কোনো বাধা নিষেধ ছিল না। এটা বিক্রমগড়ের রাজমহল। এখানে তো আমি নিজেই সাবধানে থাকি, নিয়ম কানুন মেনে চলি। এটা বড় কুমারের রাজ্য, আর এখানকার মহারানী চন্দ্রাবতী যে কোনো নির্বোধ বোকা মহারানী নয়, উল্টে খুবই বুদ্ধিমতী মেয়ে। সমস্ত রকমের কলা কৌশল জানে ও। এই রানীমহলে ওরই সর্বোচ্চ অধিকার। তাই তুমি এখানে প্রতিটা পদক্ষেপ অত্যন্ত ভেবে চিনতে ফেলবে। আগে আগে হ্যাঁ রাজমাতা, অম্বিকা বলে উঠল। আমি তো ওকে দেখতেই বুঝে গিয়েছিলাম, আমাকে খুব ভালো করে দেখছিল। আমি ওকে কিচ্ছু বলিনি। আমি তো শুধু দেখা করতে গিয়েছিলাম ওর সঙ্গে। বড় কুমারের মহারানী না ও, তাই। বড় কুমারের সঙ্গে তোমার কোনো লেনা দেনা নেই অম্বিকা। ওর কথা শেষ হবার আগেই গার্গী কঠিন স্বরে বলল, আর না ওর মহারানীর সঙ্গে। অম্বিকা ভয় পেয়ে চুপ করে গেল। গার্গী জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে সামলাতে লাগলো। কিন্তু কিন্তু রাজমাতা, অম্বিকা পাল্টা বলল, পাটরানীদের কথা না হয় বুঝলাম, কিন্তু আপনিও তো ওই চন্দ্রাবতীকে ভয় পান। আমি তো বিশ্বাসই করতে পারছি না। আরে আপনি কত শক্তিশালী সেটা আমি আর আপনার দেহরক্ষী অমর্ত্য ছাড়া আর কেই বা জানে। গার্গী মনে মনে ছটফট করে বলল, আমি চন্দ্রবতীকে ভয় পাই, কারণ ওর সঙ্গে উর্মিলার ছেলে আছে। হায় রাম! এ কথা শুনে অম্বিকা অবাক হয়ে হাঁ হয়ে গেল। ও একদম ঘাবড়ে গিয়ে বলল, এটা কি করে হতে পারে? ও তো উর্মিলার সঙ্গে পুড়ে ছাই হয়ে গিয়েছিল না? গার্গী এক পলক চুপ করে থেকে বলল, আমি জানি না ও কিভাবে বেঁচে আছে। এ সবই ভাগ্যের পরিহাস হয়তো, কিন্তু ঘাবড়ে যেও না। নাও, এই ওষুধটা খেয়ে নাও তো। রাজমাতা একটা পেয়ালা ভরে অম্বিকাকে দিল, যার মধ্যে আগে থেকেই কোনো ওষুধ রাখা ছিল। অম্বিকা তাড়াতাড়ি পেয়ালা নিল আর খেয়ে নিল। গার্গী ওকে গভীরভাবে দেখে জিজ্ঞাসা করল, আচ্ছা, তোমার
আমার আর উর্মিলার ব্যাপারে সব মনে আছে? তাহলে বলো তো, আমাকে তুমি কতটা কি জানো? গার্গীর দেওয়া ওষুধের ক্রিয়া অম্বিকার উপর শুরু হয়ে গেছিল। ও আস্তে আস্তে বলল, আরে এটা তো সবাই জানে রাজমাতা, উর্মিলা আপনার খুড়ো মশাইয়ের মেয়ে ছিল, আর ওর বিয়ে তো আপনি নিজে মহারাজের সঙ্গে দিয়েছিলেন। কিন্তু দেখুন, মহারাজ এর জন্য একটুও কৃতজ্ঞতা স্বীকার করলেন না, উল্টে উনি আপনাকে ছেড়ে উর্মিলার আঁচলে ধরলেন। আমার চোখের জ্যোতি খুব ভালো ছিল, সব সময় নজর রাখতাম আমি উর্মিলার ওপর। খুব ফন্দি এঁটে মহারাজকে ফাঁসিয়েছিল, আর মহারাজও ওর কথা শুনে ওর ছেলেকে রাজ সিংহাসনে বসানোর কথা দিয়ে দিলেন। অম্বিকার কাছে এসব কথা শুনতে শুনতে গার্গীর ঠোঁটে একটা হাসি দেখা গেল। ও অম্বিকাকে যাচাই করছিল। অম্বিকা ওর ভরসা জিতে নিচ্ছিল। গার্গীর উদ্দেশ্য থেকে অজ্ঞাত অম্বিকা নিজের কথা স্রোতে ভেসে যাচ্ছিল। তারপর তারপর একদিন মহারাজ বুঝতে পেরেছিলেন, আর উনি সিদ্ধান্ত নিলেন বীরেন্দ্র প্রতাপকে সিংহাসনে বসাবেন। বেশ, ওই মহারাজকে ধমকানো শুরু করলো উর্মিলা। ওনাকে ভয় পাওয়ানোর জন্য ও নিজের গায়ে নিজেই আগুন ধরিয়ে দিল। একথা বলতে বলতে অম্বিকা হাসতে লাগলো। গার্গী মনে মনে খুশি হয়ে উঠল এবং নিশ্চিন্ত হলো। অম্বিকার এই হাসিতে ও নিজেও যুক্ত হলো। এদিকে বীরেন্দ্র প্রতাপের ঘর থেকে বেরিয়ে চন্দ্রাবতী সবে রানীমহলে প্রবেশ করছিল। হায় হায় মহারানী মা! হঠাৎ সোনাল আনন্দে নাচতে নাচতে চন্দ্রাবতীর কাছে এলো। আপনার চাল চলন তো ঠিকঠাক লাগছে না। কি ব্যাপার, আমাদের মহারাজ সকাল সকাল বৈঠকের বাহানায় কোথায় আপনার সঙ্গে তো? একথা বলে সোনাল মজা করে চন্দ্রাবতীকে চিমটি কাটল। না চাইলেও চন্দ্রাবতী লজ্জা পেয়ে গেল। ধ্যাত, আমার সঙ্গে এসব কথা বলো না সোনাল। ও দ্রুত নিজের ঘরে চলে গেল। সোনালও দৌড়ে ওর ঘরে ঢুকলো আর চন্দ্রাবতীকে জড়িয়ে ধরে বলল, হায় হায় মহারানী মা, এ লজ্জার কথা নয়, খুশির কথা। আরে আমি তো আজ ভগবান কৃষ্ণের মন্দিরে 2 মণ লাড্ডু দেব মানসিক করেছি। আজ প্রথমবার আমাদের মহারাজ সম্পূর্ণ সম্মানের সঙ্গে মহারানীমাকে ওনার পাশে বসিয়ে অধিকার দিয়েছেন, যে অধিকার এতদিন ওই শাঁকচুন্নি মোহিনী কেড়ে রেখেছিল। একথা বলে সোনাল আবেগপ্রবণ হয়ে গেল। চন্দ্রাবতী বুঝতে পারছিল না ও এখন কি বলবে। নিজের জন্য সোনালের এরকম ভালোবাসা দেখে ও নিজেও ভাবুক হয়ে গেল। হঠাৎ একটা শব্দ হলো। চন্দ্রাবতী আর সোনাল দুজনেই চমকে উঠল। প্রণাম মহারানী মা, এ যমুনা যা বলেছিল। ঘরে ঢুকতেই বলল, অগ্নির ব্যাপারে আমি কিছু জানতে পেরেছি। চন্দ্রাবতী সতর্ক হয়ে গেল। সোনালও তাড়াতাড়ি ঘরের দরজা জানালা ভালো করে বন্ধ করতে লাগলো। যমুনা চন্দ্রাবতীর সামনে বসতে বসতে বলল, বীরেন্দ্র প্রতাপের বাবা মহারাজ সুরেন্দ্র প্রতাপের ওই পাটরানীর নাম উর্মিলা ছিল, যে জীবন্ত আগুনে পুড়ে মরে গেছিল। কিন্তু ওর এক বিশ্বস্ত সেবক ছিল, যে ওর ওই ছেলেকে বাঁচিয়ে রাজমহল থেকে নিয়ে পালিয়ে গিয়েছিল। পরে ওই সেই বাচ্চাটাকে বাগীদের হাতে তুলে দিয়েছিল। তার মানে অগ্নি উর্মিলার ছেলে? চন্দ্রাবতী ধীরে ধীরে বিড়বিড় করল। আর আর
উর্মিলার হত্যা গার্গী করেছিল, তা তোমার কাছে কোনো প্রমাণ বা সাক্ষী আছে? আর অগ্নি সিংয়ের দুজন সঙ্গী কারা? প্রভাত সিং আর সুরমা, এই দুজন ভাই বোনের সম্পর্কে কোনো খবর পেলে তুমি? যমুনা নিরাশ হয়ে বলল, না মহারানীমা, ওই দুজনের কোনো খবর পাইনি আমি। কিন্তু আমি উর্মিলার সেই বিশ্বস্ত সেবকের খোঁজ নেওয়ার চেষ্টা করেছিলাম। অনেক খুঁজেও আমার হাতে কোনোই সূত্র আসেনি। একথা শুনে চন্দ্রাবতীও হতাশ হয়ে গেল। হঠাৎ ঘরের বাইরে হালকা শব্দ শোনা গেল। সোনাল দ্রুত একটা জানালা খুলে বাইরে তাকাতেই দেখল রাজমহলের দিক থেকে কিছু সৈন্য দৌড়াদৌড়ি করছে। হায় হায় মহারানীমা, মনে হয় খুব বড় কোনো গন্ডগোল হয়েছে। সোনাল ঘাবড়ে গিয়ে বলল, আমি এক্ষুনি খবর নিয়ে আসছি। একথা বলে ও ঘর থেকে বাইরে দৌড়লো। অজানা ভয়ের আশঙ্কায় চন্দ্রাবতীর হৃদস্পন্দন বেড়ে গেল। যমুনাও অস্থির হয়ে উঠল। মহারানীমা! পর মুহূর্তেই সোনাল দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলল, খুব খারাপ সংবাদ, কেউ মহামন্ত্রীকে হত্যা করেছে। চন্দ্রাবতী শুনে স্তম্ভিত হয়ে গেল। যমুনা যাযাবরীর মুখ হাঁ হয়ে গেল। তো কে আর কেন মহামন্ত্রীকে হত্যা করেছে? চন্দ্রাবতী কি শশীকলার হত্যাকারীকে সামনে আনতে পারবে? আর রাজমাতা গার্গী, অম্বিকা আর অগ্নি সিংয়ের আসল সত্যটা কি? জানার জন্য শুনতে থাকুন রাজ মুকুট, এক ঐতিহাসিক প্রতিশোধ, শুধুমাত্র চাঁদনির সঙ্গে, চাঁদনি চ্যানেলে।